এটা কি টিমের আসলে কোন প্ল্যানের কারণে? এটা কোচরা প্ল্যান করছে, কোচ ক্যাপ্টেন ওনাদের একটা পার্ট ছিল। সো ওনারা চিন্তা করছে যে মেন ব্যাটসম্যান পার্ট হবে, এটাই হয়তো। ম্যাচটা অ্যাকচুয়ালি একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের জন্য আজকে সুপার ওভারে। হ্যাঁ, এটা ঠিক, অনেকগুলো টার্নিং পয়েন্ট ছিল। হয়তোবা আমরা যদি বলেন যে আজকে স্পিনাররা খুবই ভালো বল করেছে, মুস্তাফিজেরও কয়টা ওভার বাকি ছিল, হয়তোবা স্পিনাররা ভালো বল করছিল বিধায় মুস্তাফিজের ওভারটাও শেষ হয়নি। আবার দুইটা ক্যাচ ছিল, এটাও হতে পারে একটা টার্নিং পয়েন্ট। না, এইরকম ভাবে কোনো কিছুই না, এক ক্যাচেই কোনো কিছুই না। কিন্তু হ্যাঁ, ওইটা ধরলে হয়তো বা টাফ ক্যাচ ছিল, ওইটা ধরতে পারলে হয়তো বা মানে ওইটা তো আমরা ধরতে পারলে ম্যাচ জিতেই যেতাম। কিন্তু হ্যাঁ, টাফ ছিল, সে ভালো ট্রাই করছে। অবশ্যই এই অভিজ্ঞতা যেহেতু প্রথম, কাজে ল্যাক অফ এক্সপিরিয়েন্স করছি, তারপরেও কি আপনার মনে হয় না যে 6 বলের জায়গায় 2 ওয়াইড একটা নো আসলো, ইকুয়েশনটা অনেক ইজিয়ার হয়ে গেছে, সেটা করতে না পারাটা এটা কমপ্লিট ফেলিওর? হ্যাঁ, এটা বলতে পারেন আমার জন্য ফেলিওর। আমি লেফট আর্ম স্পিনার ছিল, আর আমার নিজেরও কনফিডেন্স ছিল যে না, আমি একটা বাউন্ডারি এখান থেকে আদায় করতে পারবো। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক যে উইকেটটাও এরকম ছিল না যে ইজি 6 মারা, ইজি বাউন্ডারি মারার মতো উইকেট না। বলটা অনেক পুরাতন ছিল, মানে পুরাতন হয়ে গেছে। 50 ওভারের পরের বল মারলেও বলগুলো যাচ্ছিল না। সো অ্যাকচুয়ালি বড় হিট করতে গেলে উইকেটের একটা হেল্প থাকে, স্কিড বা বলেন, বলটা একটু স্লো আসতেছিল এবং টানও ছিল অনেক বেশি। সো হ্যাঁ, নেক্সট টাইম যদি কখনো এরকম উইকেট থাকে, অবশ্যই ওইরকমভাবে প্র্যাকটিসটাও করতে হবে যে এই উইকেটেও 6 মারতে হবে কীভাবে। থাকার পর তারা তাকে যখন বোলিং করায়, আমাদের টিমে আমরা মুস্তাফিজকে 8 ওভার বোলিং করেছি এবং মুস্তাফিজ পজিশন দিয়েছে। আমাদের হাতে কিন্তু সাইফ হাসানও ছিল। এরকম পিচে যেখানে প্রতিপক্ষ পেশাদারকে বোলিং করায়নি, সেখানে মুস্তাফিজকে 8 ওভার করাটা আসলে আপনি কীভাবে দেখছেন? দেখেন, আমার কাছে তো মনে হয় মোস্তাফিজের 10 ওভারই করা উচিত ছিল, কারণ এইরকম উইকেটে মোস্তাফিজ বেস্ট বোলার অলরেডি, ঠিক আছে। সো হ্যাঁ, স্পিনাররা ভালো করছিল বিদায় হয়তো বা মোস্তাফিজ পুরো 10টা ওভার শেষ করে নাই। কিন্তু এখানে অন্য কোনো কিছুই নাই যে মোস্তাফিজ পেস বোলার বল করতে পারবে না, কারণ এই সব উইকেটে মোস্তাফিজ বেস্ট বোলার অলওয়েজ। আপনার পার্সোনাল ওপিনিয়ন জানতে চাচ্ছি যে ম্যাচ আপ জিনিসটা, স্পিনার বোলিং করলে রাইট দিকে নামানো যাবে না, এটা বাংলাদেশ আজকে পুরো ম্যাচই করেছে এবং ইতিহাসও আছে যে গত 10-15 বছর ধরে করছে। বেশিরভাগ সময় দেখা যায় যে হয়তো ম্যাচ আপটা বাংলাদেশের পরে যায় না। তো আজকে যেহেতু সেট প্ল্যান ছিল, বোঝা যাচ্ছিল যে আকিব হোসেন লাস্ট ওভার করবে, তখন কি ম্যাচ আপের দরকার ছিল আপনার মনে হয়? এটা ভালো প্রশ্ন। অ্যাকচুয়ালি কি, এটা নিয়ে তো সবাই আমরা চিন্তা করি নাই, এটা কোচ ক্যাপ্টেন চিন্তা করছে। তো ওইখানে আমরা কিন্তু জানতাম না আকিব হোসেন বল করবে, কারণ আমরা যদি দুইটা লেফটি নেমে যেতাম, ওই সময় যদি কোনো অফ স্পিনার আসতো, তখন কিন্তু আমরা বিপদে। সো এই জন্য লেফটি রাইটই ছিল। আপনি ওদের ক্ষেত্রেও দেখবেন সেম, ওরাও কিন্তু লেফটি রাইটই ব্যাটিং করছে। আপনারা তো অফ স্পিন ভালো খেলেন। অফ স্পিন ভালো খেলি, কিন্তু লম্বা সময়ের জন্য হতে পারে, কিন্তু একটা ওভারের জন্য যখন আপনি খেলবেন, আপনার তো ফুল ফ্রি হিট খেলতে হবে। সো উইকেটটা তো এরকম না ইজি যে আপনি বল ভালো আসতেছে বা বল ঘুরতেছে না, বলটা তো অনেক ঘুরতেছে। সো এখানে স্পিন খেলা অলওয়েজ টাফ। সুপার ওভার ব্যাপারটাই একটা রেয়ার অকেশন, সেখানে সুপার ওভারে একটা ফ্রি হিট পাওয়া, সেই ফ্রি হিটটাকেও আপনি কানেক্ট করতে পারেননি প্রপারলি। এটা ডিসমিউনিকেটেড ফিল্ডারের কাছে ক্যাচ গিয়েছে, এইটাতে আপনার কোনো রিগ্রেট আছে কিনা যে ওইটা আসলে মেক অর ব্রেক একটা পয়েন্ট ছিল, ওইটাকে বাউন্ডারি কনভার্ট করে ফেলতে পারলে হয়তো ম্যাচের কম্পোজারটা চেঞ্জ হয়ে যেত। আর অন দ্য মেইন ম্যাচেও আপনি একই বোলার এগেন্স্ট একটা ফ্রি হিটে আপনি অলমোস্ট এলবিডব্লিউ হয়েছিলেন, ওরা হয়তো আপিল করেনি, বাট করলে হয়তো রিভিউতে গেলে সেটা কি হতে পারতো। আমি এটা বলছি যে আপনার মেন্টাল কোনো ব্যারিয়ার কাজ করে কিনা। না দেখেন, হ্যাঁ এটা ঠিক, আজকে 3টা ফ্রি হিট আমি করতে পারি নাই। এর প্রিভিয়াসও আমার অনেকগুলো ফ্রি হিট আছে যে আমি এভাবে ইউটিলাইজ করতে পারি নাই। হ্যাঁ, ওইরকম কোনো কিছু ছিল না যে আমি যে সুপার ওভারে বলগুলো খেলেছি অলমোস্ট সবগুলোই ফ্রি হিট ছিল। সো আমার টার্গেটই ছিল যে আমি বল 6 মারারই টার্গেট ছিল বা বাউন্ডারি মারার টার্গেট ছিল, যে হ্যাঁ ওইটা আমি পারি নাই, হয়তো বা এখানে আমার কোনো ল্যাকিং ছিল। ব্যাটিং গড় দেখলাম আপনার ওই দিন বা আজকেও দেখলাম যে 32-এর ঘরে, মানে বাংলাদেশের ব্যাটারদের তো সাধারণত 30-এর উপরে খুব বেশি ব্যাটারের গড় নেই।
আপনার 32-এর উপরে গড় এবং সাম্প্রতিক 10-15টা সবশেষ ইনিংসও দেখলাম যে সেঞ্চুরি আছে, বড় একটা নিউজিল্যান্ডে কয়েকটা 50 আছে। আপনার কি মনে হয় যে হুট করে বাদ করে যান, হুট করে ঢোকেন, কনসিস্টেন্সি বা আরেকটু সময় আপনি পেতে পারতেন? আর এই 2 ম্যাচে ফিরে আসলে কেমন লাগলো 22 তারিখে? না, যে কোনো সময় অনেকদিন পরে টিমে আসলে একটু নতুনত্ব লাগেই। ওইটা আবার খাপ খেয়ে নিতে একটু সময়ও লাগে, মেন্টাল একটা প্রেশারও থাকে। হ্যাঁ, কিন্তু যেহেতু প্লেয়ার এসেই খেলতে হবে, এটাই হচ্ছে আমাদের কাজ। চেষ্টা করি যখনই সুযোগ পাই নিজেকে প্রুভ করার, কারণ প্রুভ না করতে পারলে তো আবারই মানে টিমের বাইরে চলে যেতে হবে। সিচুয়েশনটা পুরোপুরি মানে বাংলাদেশের জন্য সাধারণ ছিল, মানে বাংলাদেশের হোম কন্ডিশন স্পিন উইকেট বানিয়ে আমরা মানে এটা পাবলিককে বলা হয়েছে যে এটা বাংলাদেশ চাচ্ছে যে ম্যাচটা মানে সিরিজটা জেতার জন্য। কিন্তু লাস্ট পর্যন্ত দেখা গেল যে আজকের ম্যাচটাতে কি বাংলাদেশ নিজেদের পাতা পাতি পড়ে গেল, মানে তারা 50 ওভার স্পিন বলিং করলো এবং বাংলাদেশ একটা রানে রেস্ট্রিক্ট করলো এবং আলটিমেটলি তারা ম্যাচটা জিতলো। মানে এটা কি মনে হচ্ছে যে নিজেদের পাতা পাতি বাংলাদেশ পড়ে গেছে? না না, পাতা ফাত বলতে এরকম কিছুই না। দেখেন, ওরাও স্পিন বল করছে, আমরাও স্পিন বল করছি। হ্যাঁ, এটা ঠিক, লাস্টে এসে ওদের হোপ অনেক ভালো ব্যাটিং করছে, সে শেষ পর্যন্ত চলে গেছে এবং ম্যাচটাও জিতাইছে। কিন্তু হ্যাঁ, এটা ঠিক, প্রথম হাফের থেকে সেকেন্ড হাফে ব্যাটিংটা একটু ইজি ছিল, কারণ উইকেটটা একটু কুয়াশা পড়াতে একটু টানটা কম ছিল। সো হ্যাঁ, এটা ঠিক যে ফাঁদ বলবো না, ওরা আজকে ভালো ক্রিকেট খেলছে, এই জন্য ওরা জিতছে। মানে এজ আ ব্যাটসম্যান এই ধরনের উইকেটে ব্যাটিং করাটা আসলে কি মেন্টালিটি নিয়ে ব্যাটিং করতে হবে, মানে কি মানসিকতা নিয়ে ব্যাটিং করেন মানে? হ্যাঁ, অলওয়েজ চ্যালেঞ্জিং এখানে সব ব্যাটসম্যানের জন্যই বরাবরই। হ্যাঁ, তো অনেক বেশি ফোকাস দেওয়া লাগে, কারণ এখানে না ইজি এক খেলা যায়, না বাউন্ডারি পাওয়া যায়। সো অনেক বেশি মনোযোগ দেওয়া লাগে যে কখন একটা লুজ বল পাওয়া যাবে, লুজ বলের জন্য ওয়েট করা এবং কিভাবে নিজের স্কিলকে আরও ডেভেলপ করে ভালো বলকে রান বের করা। সো হ্যাঁ, এটা পুরোপুরি বলতে পারেন স্কিল অ্যান্ড মেন্টাল অনেক টাফনেস থাকতে হবে এই কাইন্ড অফ উইকেটে খেলতে। যে ব্যাটসম্যান মানে স্বাচ্ছন্দ্যে স্ট্রোক খেলে তার জন্য স্ট্রোক দেখতে গেলে ডিফিকাল্ট এই উইকেটে স্ট্রোক খেলা অনেক ডিফিকাল্ট। আপনারাও তো দেখেছেন যে না, মানে ইজি এক খেলা যায়, বাউন্ডারি তো অনেক কমই হয়েছে ওভারঅল। পুরো ম্যাচ তো মানে যখন আমরা 11 জন খেলে টিম ওয়ার্ক, তো আপনি প্রথম দিকে বললেন যে আসলে অধিনায়ক এবং কোচ ঠিক করেছেন কে বল করবে আর কে বল নামবে। আপনার সিনিয়র আছেন, খুব বেশি সিনিয়র তো এখানে নেই, আপনি আছেন, রাবিল আছেন, শান্ত আছেন, তো আপনাদের তো অন্তত মানে কনসার্ন বা আগে দেখেছি আমরা যে একসাথে কথা বলা বা কি করা যেতে পারে, এটা মানে ল্যাক মনে হয় কিনা? যে আপনি যে একটাই বললেন যে আসলে ঠিক করেছেন বা কোচ বা অধিনায়ক, মানে এটা ল্যাকিং মনে হয় কিনা? এটা হচ্ছে শান্তকে নামানো হয়েছে, এটা অনেক কথা, শান্ত তো কনফিডেন্স ভালো ছিল না, আপনার সেই কনফিডেন্স ছিল কিনা শান্তটা শেষ করতে পারেন? দেখেন, ওইটা তো আমার বিষয় ছিলই না, আমি ওইটা চিন্তা করি না। আমাকে যখন বলা হয়েছে যে আমি ব্যাটিংয়ে যাব, আমার ওই মেন্টালিটা আমি আমার দিকে ফোকাস করেছিলাম যে আমি কি বেস্ট এখানে করতে পারবো, আমার কি কাজ। সো ওইটার দিকে বেশি ফোকাস ছিলাম। মানে হ্যাঁ, এটা অবশ্যই আপনি যেটা বললেন সিনিয়র জুনিয়র, হ্যাঁ, যদি আপনার কাছে প্রশ্নটা আসে তখন একটা আপনার কাছে অ্যান্সার থাকবে, কিন্তু এটাতে আপনি যত বেশি মানুষকে ইনভলভ করবেন তত বেশি প্রশ্ন মাথার মধ্যে ঢুকবে। সো দুইজনের আমার কাছে মনে হয় ম্যানেজমেন্ট ক্যাপ্টেন যে ডিসিশন জেনেছে, আমার কাছে মনে হয় বেস্ট ডিসিশন। শান্ত আপনার কনফিডেন্স ছিল কিনা শান্তর উপর? কারণ অনেকে তো অন্য ছিল না তার রিসেন্ট পাস্ট ধরো লেফট আর্ম বলার বল করছিল, তো অবশ্যই একটা লেফট আর্ম ব্যাটসম্যান যাওয়াটাই হচ্ছে অপশন ছিল, ভালো অপশন ছিল। এভাবে ম্যাচটা হারার পরে তার ম্যাচ ডিসাইডিং ম্যাচ একটু কি বেশি প্রেশার হয়ে গেল? না, প্রেশার বলতে আজকে যদি জিতে যেতাম তাহলে হয়তো আমরা অনেক প্রেশার রিলিফ হয়ে যেতাম। হ্যাঁ, লাস্ট ম্যাচটা, এখন সিরিজ জিততে গেলে আমাদের লাস্ট ম্যাচটা জিততেই হবে। সো হ্যাঁ, ওইভাবেই পরিকল্পনা করে প্ল্যান করে আবার নেক্সট ম্যাচের জন্য আসতে হবে, যেন আমরা স্ট্রংলি কাম ব্যাক করতে পারি। আপনারা রিসেন্টলি এনসিএ টি20 খেলে আসলেন, বিপিএলটাও খেলেন, টি20-র মধ্যে দিয়েই ছিলেন, সবাই টি20 মেরে দিয়েছিলেন। যখন 6 বলে 11 রান দরকার হয়, আপনি শান্ত হৃদয়ের মতো ব্যাটসম্যান থাকেন, তখন ঋষাদকে নিয়ে কথা হয়েছে, ঋষাদকে নামাতে পারলে ম্যাচটা শেষ করা যেত না। এই ধরনের কমেন্টস আমাদের টিমের জন্য কনসার্নিং কিনা, যে আপনারা শেষ করতে পারছেন না, আমরা একজন লেগ স্পিনারকে নিয়ে কথা বলছি যে ম্যাচ শেষ করতে পারছেন। কিন্তু সুপার ওভারে ব্যাটিংয়ের জন্য না, আমি তো আগেই বললাম যে দেখেন, এখানে লেফট আর্ম স্পিনার বল করছিল। সো লেফট আর্ম
ব্যাটসম্যানটা অপশন সব থেকে ভালো। সো এটাই তারা ডিসিশন নিছে যে লেফট আর্ম গেলে ভালো হবে টিমের জন্য। সো তারা সেই ডিসিশনটাই নিয়েছে। ওয়েস্ট ইন্ডিজে যখন 7 উইকেট পড়ে গেল তখনও ম্যাচটা বাংলাদেশের হাতে ছিল। যখন 10 ভুলে গেল তখন এত ডিফেন্সিভ ফিল্ডিং সেটআপ দেখলাম কেন? আর সুপার ওভারের ব্যাপারে আমার যেটা জানার আছে যে এক বলে তো স্কোর করে 6 রান উঠে গেল, তখন কিন্তু বাকি 5 বলে 5 রান দরকার। ঠান্ডা মাথায় সিঙ্গেল বা ডাবলের উপর খেলেও কিন্তু ম্যাচটা বের করা যায়। মানে ওই মুহূর্তে আসলে হিটিং মেন্টালিটিটা কি আমাদের ডুবালো ম্যাচটা? আপনার কি মনে হচ্ছে? না দেখেন, হ্যাঁ এটা ভালো কথা বলছেন, কিন্তু ওই সময়টা কি ধরেন এমন যদি হতো 2 রান বা 3 রান বাকি থাকতো তাহলে আপনার সিঙ্গেল নেওয়ার চিন্তা করতেন। আপনি যদি ওইখানে সিঙ্গেল খেলতে যায় 2টা বল আপনার ডট হয়ে যায় তখন কিন্তু ফুল প্রেশার আপনার উপরে চলে আসবে। তো আপনি ম্যাচটা যত দ্রুত শেষ করতে পারবেন, কারণ আপনার কাছে অপশান আছে বাউন্ডারির। সো ওইটাই আমরা প্ল্যান করেছি। আর প্রথম প্রশ্নটা যে ফিল্ডিং সেটআপের যে ব্যাপারটা, মানে এত ডিফেন্সিভ ফিল্ডিং ছিল না যখন টেল এন্ড চলে আসলো, শুধু শাইলক ছিল স্টার্টিং ব্যাটসম্যান। ওদের তো টেল ইঞ্জি নাই, একটাই মাত্র ওদের ব্যাটসম্যান ছিল না, আর 9টাই তো ব্যাটসম্যানই ছিল, ওদের তো কোনো টেলই ছিল না। আচ্ছা, হ্যাঁ ওদের তো কোনো টেল ব্যাটসম্যানই ছিল না ভাই। একদমই পার্সোনাল জি। সেটা হচ্ছে যে এই ধরনের কামব্যাক সিরিজ আপনার জন্য স্পেশাল। আপনি যে টাইপের প্লেয়ার, এই ধরনের উইকেটে যখন হয়, জানি হয়তো আপনি কোড অফ কন্ডাক্ট বা চিন্তা করে উত্তরটা দিতে নাও যেতে পারেন, বাট আপনি বলেন আপনাদের মধ্যে যারা ব্যাটসম্যান স্ট্রোক খেলতে পছন্দ করে, ইউজুয়ালি এটাই আপনার সম্পদ, আপনারা স্ট্রেংথে দেন, তারা যখন এসে এইরকম উইকেটে খেলতে না, এইটা কামব্যাক করাটা কতটা টাফ, এবং এগুলো কি টিম ম্যানেজমেন্ট, কোচ অ্যান্ড সিলেক্টরদের সাথে আপনাদের কথা হয় না যে এই উইকেটের জন্য ঠিক আমার জন্য আইডিয়া কিনা, বা এরকম এই কন্ডিশনে কারা অ্যাপ্রোপ্রিয়েট, এইসব আলোচনা কি হয় কখনো? না না, স্পেসিফিক তো এরকম কোনো কিছুই হয় না। আর আমিও ধরেন অনেকদিন পরে এসেছি, এখন উইকেট ওয়েদার এগুলো তার আমাদের হাতে না। সো যে যে সিচুয়েশান পেয়েছি ওই সিচুয়েশানটাতে এখন আমাকে খেলতে হবে, এটাই এখন দায়িত্ব। সো ওই দায়িত্বটাই পালন করার চেষ্টা করছি। ম্যাচের আগেই যদি বলি, আমরা 4 জন স্পিনার 1 জন পার্টেন স্পিনার নিয়ে খেললাম, অথচ শাইলকের স্পিনের এগেনস্টে এভারেজটা 70, কেসি কার্টির 40-এর মতো, আরো 2-3 জন ব্যাটার আছে যারা স্পিনটা অনেক ভালো খেলে। আমরা বেশি স্পিন নিয়ে কেন আগালাম? আমাদের যেহেতু এখন পেস খুব ভালো, আর পরবর্তী ম্যাচেও কি আমরা স্পিনের দিকেই চোখ রাখছি? আপনারা তো উইকেট দেখছেনই, স্পিন উইকেট। সো এটাই আর কি মেন কারণ স্পিনার খেলানোর। তো আপনাদের যে বস আছে ক্রিকেট অফিসের চেয়ারম্যান টিচার, উনি বলে থাকেন যে লাস্ট যে পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলা হয়েছে তাদের কোচ আপত্তি করেছে যে উইকেট নিয়ে এলেন, আপনাদের কোচ আপত্তি করেছে এখানে ভালো উইকেট না হওয়া। তো সেই জায়গাতেই আপনারা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলছেন একেবারে টার্নিং উইকেটে। এটা আপনাদের ক্যারিয়ারকে বা বাংলাদেশকে আসলে কোনো উপরের দিকে নেবে কিনা? এক, দ্বিতীয়ত হচ্ছে যে আজকে হারার পরে বা এখানে যে বাস্তবতা উপলব্ধির পরে আপনাদের কোনো হয় বিশ্বকাপে আপনারা সরাসরি খেলার মতো যোগ্যতা অর্জন করতে পারবেন, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে এখানে হারিয়ে। এই যে উইকেট, আমি একটু আগে বললাম উইকেট ওয়েদার এগুলো তো আমাদের হাতের না, ম্যানেজমেন্টের হাতের। সো এইগুলো নিয়ে আমরা প্লেয়াররা চিন্তাও করি না, যে আমাদের যেখানে খেলতে দেওয়া হয় যে সিচুয়েশন আমরা ওইটাতেই কপ আপ করার চেষ্টা করি। আর ওই যে আপনারা বিশ্বকাপ খেলতে পারবেন আসলে সরাসরি যে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে এখানে হারিয়ে। এখনো অনেকগুলো খেলা আছে, যদি আমরা সেই সিরিজগুলো জিততে পারি, পজিশন থাকে, তাহলে অবশ্যই খেলবো। দাদা, আপনি বলছেন যে সামনে যদি এরকম উইকেট থাকে তাহলে প্র্যাকটিস করবেন যে উইকেটে কিভাবে ছক্কা মারতে হয়। এই কয়দিন কি একটু ছক্কা মারার প্র্যাকটিস করা যায়? এই কদিন না, ম্যাচের মধ্যে ঢুকলে তো এরকম কোনো এক্সট্রা মানে স্কিলের কাজ করা হয় না, তখন ম্যাচ প্রিপারেশন নেওয়া হয়। সিরিজের আগে যে 2-3 দিন সিরিজের আগে তো এরকম সময় ছিল না, সবাই আসছে, এসে ফ্যামিলির সাথে সময় দিয়ে খেলতে চলে আসছে। থ্যাংক ইউ।